20 বছর আগে তিনি চার্চের প্রতিনিধি হয়ে জেলখানায় বড়দিনের অনুষ্ঠান করতে গিয়েছিল। সেখানে মিস্টার লি এর সাথে তার প্রথম দেখা হয়। লি তখন তার ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিচ্ছিল। সেখান থেকেই তারা দুজন একে অপরের আরো কাছে চলে আসে। এই তথ্যটা পাওয়ার পরে সিন নতুন করে আবারও মামলা চালাতে শুরু করে। সেই রাতে মিস্টার লি এর আত্মা সিনকে বলল, আদালতে ডাক্তারের মিথ্যে ধরতে হলে সেই চাকরি হারানো নার্সকে খুঁজে বের করা খুবই দরকার। তার বয়ান ছাড়া ডাক্তারকে কোণঠাসা করা একদম অসম্ভব। একজন লোকের সাহায্য নিয়ে তারা সেই নার্সের খোঁজ শুরু করলো। দেখা গেল ওই নার্স এখন একজন সিঙ্গেল মাদার, আর নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সেই ডাক্তারের দেওয়া ঘুষের টাকা ফিরিয়ে দিতে পারেনি। সিন তখন নার্সের কাছে গিয়ে মিস্টার লি এর ছোট্ট মেয়েটার করুণ অবস্থা তাকে জানালো। সে বোঝানোর চেষ্টা করলো বাবার অকাল মৃত্যুর জন্য মেয়েটা শুধু ভেঙে পড়েনি, প্রচন্ড অসুস্থও হয়ে পড়েছে। এখন একমাত্র তুমি পারো সত্যিটা বলে ওই বাচ্চাটার ভবিষ্যৎ বাঁচাতে। সিনের এই ধরনের কথাবার্তা শুনে ওই নার্সটি তো চিন্তিত হয়ে পড়লো, আর শেষ পর্যন্ত একটা বড় ক্লু দিল। তিনি জানালেন ডাক্তাররা আদালতে যেই রিপোর্টটা জমা দিয়েছেন সেটা আসলে জাল, বরং আসল ইলেকট্রনিক ফাইলটা এখনো হাসপাতালের কম্পিউটারে হার্ড ড্রাইভে জমা রয়েছে। ওই ড্রাইভটা হাতে পেলে ডাক্তারের সব মিথ্যে ধরা পড়ে যাবে। কিন্তু সমস্যা একটাই, হাসপাতালের কর্তৃপক্ষ ইতিমধ্যে সব পুরনো যন্ত্রপাতি বদলে ফেলেছে, আর সেই পুরনো কম্পিউটারগুলো বিক্রি করে দিয়েছে। সিন যখন হাসপাতালের সিসিটিভি ফুটেজগুলো দেখে হার্ড ড্রাইভটা হদিস পাওয়ার পরিকল্পনা করছিল। এই কাজে সে তার ভূত ক্লায়েন্ট লি এর সাহায্য নিল। সে মিস্টার লিকে পাঠালো কম্পিউটারের উপর নজর রাখতে, যাতে ভেতরের সব গোপন খবরগুলো আগে ভাগেই জানা যায়। আমাদের ভূত লিও গোয়েন্দাগিরি করে সিনের আগেই সব আসল খবর বের করে ফেলে। জানা গেল হাসপাতালের সেই পুরনো কম্পিউটারগুলো একটা সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক কোম্পানিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এর পেছনে রয়েছে তাইবাগের প্রভাবশালী ব্যক্তি ইয়াং ডো ইয়ং। সেও কোম্পানির ডিরেক্টরকে নির্দেশ দিয়েছিল হার্ড ড্রাইভটা যেন সাথে সাথেই ধ্বংস করে দেওয়া হয়, কিন্তু ধুরন্ধর ডিরেক্টর সেটা করেনি, বরং সে এটাকে ডো ইয়ংকে ব্ল্যাকমেল করার জন্য একটা যন্ত্র হিসেবে সাজিয়ে রেখেছিল। পাকাপাকি খবরটা পেয়ে সিন তার কাজিনকে নিয়ে বেরিয়ে পড়লো। সাথে নিল একটা মাংসের ট্রাকের বড় হুকো। গোদামে ঢোকার সময় লি সাবধান করে দিল, আমি ওই ডিরেক্টরকে চিনি, ও এক সময় একজন এক্স গ্যাংস্টার ছিল, আর এই পুরনো মালের ব্যবসাটা আসলে নেশার জিনিস আড়াল করার জন্য একটা ছক। সিন গোদামের দরজাটা খুলতেই অ্যালার্ম বেজে উঠলো, আর সাথে সাথে চারপাশ থেকে পিঁপড়ের মতন গুন্ডারা ঢুকে পড়লো। সিন আর তার কাজিন ব্রাদার কোনো মতেই ভেতরে ঢুকে লুকিয়ে পড়লো, আর তারা পুরনো আসবাবপত্র দিয়ে দরজাটা আটকে কোনো মতে হার্ড ড্রাইভ সহ সেই কম্পিউটারটিকে খুঁজে পেল। তখনই নিজেদেরকে একটা সরু পথ দেখালো, যেখান থেকে তারা কোনো মতে পালিয়ে বাঁচতে পারলো। কিন্তু পালানোর আগে সিন একটা অদ্ভুত দৃশ্য দেখে। সেখানে তাইবাগের উকিল মিস হানা হাজির হয়েছে। আসলে সেও এখানে ওই হার্ড ড্রাইভটাই খুঁজতে এসেছে, কারণ সে জানে এটা একটা বড় প্রমাণ হতে পারে, তাই সে সেটাকে ধ্বংস করে দিতে চায়। হানা এখানে নিজেকে প্রসিকিউটরের পরিচয় দিয়ে ওই গোদামটির তল্লাশি করতে এসেছে। এইদিকে বাইরে ডিরেক্টরের গাড়ি সিটের নিচে একটা গোপন ড্রয়ার খুঁজে পায়, আর সেখানেই ছিল আসল ড্রাইভটা। মানে ওরা যেই ড্রাইভটা এত ঝুঁকি নিয়ে উদ্ধার করলো সেটা একটা নকল ড্রাইভ ছিল। কিন্তু ভেতরে দেখা যায় হানা বিপদে পড়ে গেছে, কারণ তল্লাশি করতে গিয়ে সে ডিরেক্টরে লুকিয়ে রাখা সব অবৈধ ড্রাগস গুলো খুঁজে পায়। নিজের অপরাধ ফাঁস হয়ে গিয়েছে দেখে ডিরেক্টর সাথে সাথে তার গুন্ডাদের নির্দেশ দিল হানাকে বন্দি করে নিতে। ঠিক তখনই একটা চেনা সুর বেজে উঠতে আমাদের ভূত লিয়ের আত্মাটি একদম উত্তেজিত হয়ে ওঠে, আর সাথে সাথে আমাদের হিরোর ওপর ভরও করে, এবং মুহূর্তের মধ্যেই সাধারণ উকিল হয়ে যায় একদম ভয়ঙ্কর একটা গ্যাংস্টার। চোখের পলকে সে গুন্ডাদের কুপঘাত করে দেয়, আর ডিরেক্টরকে এক লাথি মেরে সেখানেই অজ্ঞান করে দেয়। তবে লড়াই শেষে সিন নিস্তেজ হয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু সেখানে থাকা হানা সিনের পকেটে সেই হার্ড ড্রাইভটা খুঁজে পায়, যেটা সে এখানে খুঁজতে এসেছিল। মেয়েটার এখানে মনে হলো ওই ড্রাইভটা সে ধ্বংস করে দিলে সে হয়তো মামলাটি জিততে পারে, কিন্তু সিন যেভাবে
কিভাবে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে এটা দেখার পর তার মনটা গলে যায়, যার কারণে সে আর ওই ড্রাইভটা নষ্ট করতে পারে না। চীনের এই সাহসিকতা আর হানার সরে দাঁড়ানোর ফলে প্রসিকিউশনাররা ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির প্রমাণ পেয়ে যায় আর ওই ডাক্তারকে গ্রেপ্তার করা হয়। সেই রাতে হানা তার ডায়েরিতে নিজের হারের কথা লিখছিল। লড়াকু এই উকিলের জীবনে এটা প্রথম হার হলেও তার মনে কোনো আফসোস ছিল না। অন্যদিকে সিন মিস্টার লি এর বাড়িতে সে দেখলো মেয়েটা নিজেকে লুকিয়ে রেখেছে। লি শেষবারের মতন সিনের শরীরে ঢুকে তার মেয়ের সাথে কথা বলল। এখানে আমরা লি এর ভূত হওয়ার আসল সত্যটা জানতে পারি। আসলে তার মেয়ে একদিন তাকে বলেছিল যে তার বাবার নাক ডাকার কারণে তার ঘুম আসে না। তার বাবা সেই কথাটা সিরিয়াস নিয়ে নাক ডাকার অপারেশন করাতে গিয়ে মারা যায়। এই জন্য ছোট্ট মেয়েটি নিজেকে দোষী ভাবছিল যে তার কারণেই তার বাবা মারা গেছে। মিস্টার লি সিনের কণ্ঠ দিয়ে নিজের মেয়েকে বুঝিয়ে বলে যে এতে তার কোনো দোষ নেই। তিনি মেয়েকে আর তার মাকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে শান্ত করলো। বাবার কণ্ঠ শোনার পর মেয়েটা অবশেষে একটু শান্ত হলো। মা আর মেয়ের একে অপরের জড়িয়ে ধরে বড় তৃপ্তি পেল। এখানে এই কেসটা শেষ হয়ে যায় আর মিস্টার লি এর আত্মাটি শান্তি পায়। সেই রাতে আমাদের লিও সব টুকটাক জিনিসপত্র পরিয়ে ফেলে এবং মিস্টার লি পৃথিবী ছাড়ার আগে তার স্ত্রী আর তার সন্তানকে ভালো থাকার কথা বলে বিদায় নেয়। সবশেষে সিন নিজের অফিসে একটা পুজো করালো যাতে আর কোনো আত্মা তাকে বিরক্ত না করে আর সে শান্তিতে উকিলতি করতে পারে। সিন এখানে শপথ করেছিল যে সে আর কোনো ভূতের পাল্লাই পড়বে না, কিন্তু এমনটা হয় না, বরং যেটা কপালে থাকে সেটাই হয়। মানে হঠাৎ জানলার কাগজ ছিঁড়ে একটা কাগজ বেরিয়ে আসে আর সেখান থেকে হাজির হলো একটা উস্কো খুস্কো চুলের সুন্দরী মেয়ে ভূত। সিনের ল অফিসে এবার দ্বিতীয় মক্কেল হিসেবে হলো একটা মৃত হাই স্কুল ছাত্রী। এই কেসটা আবারও ঠিক আগের মতন করে শুরু হলো। বন্ধুরা, মেয়েটা সারাদিন সিনের পিছু ঘুরঘুর করতে থাকে। এতে করে আমাদের হিরো বেশ বিরক্তই হয়। মেয়েটির পরনে ইউনিফর্ম দেখে সিন আশেপাশের সব স্কুলের খোঁজ নিল, কিন্তু কেউ তাকে চিনতে পারলো না। একদিন সিনের মা ভুল করে জেনে ফেললো যে ছেলে হয়তো ভূত দেখতে পারে। তিনি এই কথাটা তার কাজিন ব্রাদারের সাথে বললেও সে কিছুতেই বিশ্বাস করলো না। কিন্তু তখনই ঠিক একটা গান বেজে ওঠে আর এর সাথে সাথে সিনের শরীরের ভেতরে সেই মেয়ে ভূতটা একদম পুরো ভর করে নেয়। সাধারণ সিন একটা প্রফেশনাল ড্যান্সারের মতন নিজে কোমর দোলাতে শুরু করলো। এমনকি সে হাতে একটা হার্ট চিহ্ন বানিয়ে বাতাসে একটা ফ্লাইং কিস দিল। এই অদ্ভুত দৃশ্যটা দেখে ডিভোর্সের পরামর্শ নিতে আসা একটা মহিলা সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। তখনই কাজিন ব্রাদারের বিশ্বাস হয় যে সিন আসলেই ভূত দেখতে পায়। ফাদার ম্যাথের পরামর্শে সিন মেয়েটির পরিচয় জানতে চাইলো, তার একটা ছবি আঁকার চেষ্টা করলো, কিন্তু আমাদের হিরোর আঁকার হাতটা এতই জঘন্য যে পেন্সিল ঠিকভাবে ধরতেও ভয় পাচ্ছিল। বুদ্ধি খাটিয়ে ভূতটি তখন টেবিলের ভেতর থেকে তার মুখটা ওপরের দিকে তুলে ধরে, যেন একটা মূর্তি তৈরি হয়ে গিয়েছে। সিন সেই চেহারাটায় ভালো করে পেন্সিল বুলিয়ে একটা নিখুঁত স্কেচ তৈরি করে ফেলে। সেই ছবিটা নিয়ে সিন এলাকার সব কাছের একাডেমিতে গিয়ে ছাত্রদের কাছে জিজ্ঞাসা করতে শুরু করলো, কিন্তু কেউ তাকে চেনে না। শেষে সিন ভূতটাকে সাথে নিয়ে সরাসরি একটা ড্যান্স হলে ঢুকে পড়লো। সেখানে নাচের তালে তালে ভূতটা স্টেজেও উঠে বাকিদের সাথে নাচ শুরু করলো। সত্যি মেয়েটা দারুণ নাচতে পারে, কিন্তু নাচ শেষে কেউ ভূতটার জন্য তালি বাজালো না, কারণ তারা কেউ তাকে দেখতে পাচ্ছে না। এটা দেখে মেয়েটির মন খুবই ছোট হয়ে যায়, কারণ তার আত্মা এখন জীবিত থাকলেও তার শরীরটা মারা গিয়েছে, তাই কখনো সে এই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। মেয়েটার এই কষ্ট দেখে সিনের মেয়েটার জন্য খুবই কষ্ট হয়। সে তার বোন সারাংকে জিজ্ঞাসা করলো যখন তার মন খারাপ থাকে তখন সে কি করে। বোন জানালো মন খারাপ থাকলে সে ঝাল ঝাল রাইস কেক খায়। বোনের কথা শুনে সিন শেষে রান্নাঘরে ঢুকে পড়লো সেই মৃত মেয়েটার জন্য একটা স্পেশাল রাইস কেক বানানোর জন্য। আর বন্ধুরা, এটাই দেখা বাকি ছিল, এখন ভূতের জন্য ওকে রান্নাও করতে হচ্ছে। মায়ের হাতে জাদুকরি ছোঁয়ায় তৈরি হয়ে গেল গরম
গরম গরম সুগন্ধীয় রাইস কেক। খাবারের গন্ধে পাগল হয়ে মেয়ে ভূতটি সাথে সাথে সিনের শরীরে ঢুকে পড়লো। সিনের লাল হয়ে যাওয়া গাল দুটো দেখে তার মা বুঝে ফেললো যে তার ছেলের ভেতরে এখন ঠিক সেই মেয়েটির আত্মা রয়েছে। তাই তিনি খুব যত্নে তাকে পাশে বসিয়ে খাইয়ে দিতে থাকে। খাওয়ার সময় দেখা গেল সিন একদম স্কুল পড়ুয়া মেয়েদের মতন বারবার কানের গোড়ায় চুল গুচ্ছে আর তার হাত দিয়ে হাসার সময় তার মুখও ঢাকছে। এই দৃশ্য দেখার পর তার ভাগ্নি ইনতানো বেশ মজাই পেল। এখানে আমরা জানতে পারি এই ভূতটার নাম জুয়া। খাওয়া শেষ করে জুয়া তাকে ধন্যবাদ জানালো। এখানে সিন তাকে বলল তার নাম সত্যি অসাধারণ আর তার আত্মাকে এখন দেখতে খুবই সুন্দর। ঠিক তখনই ছোট্ট ভাগ্নিটি তার স্কেচ করা ছবিটা নিয়ে দৌড়ে এসে বলে, এই দিদিকে তো টিভিতে দেখায়। টিভিতে তখন একটা ট্যালেন্টেড কম্পিটিশনের প্রোগ্রাম চলছিল আর সেখানে জুয়াকে দেখা যায়। সিনসে প্রোডাকশন টিমের সাথে যোগাযোগ করার পরে জানতে পারলো ওই মেয়েটা শোয়ের একজন প্রতিযোগী ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে সে মাঝপথ থেকে সরে দাঁড়ায়। জুয়ার আসল কাহিনীটা জানতে সিনসে এন্টারটেনমেন্ট কোম্পানিতে গেল, যেখানে সে ট্রেনি ছিল। তার পুরনো সঙ্গীরা জানালেন যে জুয়া ছিল তাদের গ্রুপের সব থেকে সুন্দরী আর সেরা ড্যান্সার। তবে সে নিজের আর অন্যদের কাজের ব্যাপারে খুবই কঠোর ছিল। কেউ যদি নাচে ভুল করত তবে সে তাকে ধুয়ে দিত। কিন্তু সব থেকে ভয়ঙ্কর তথ্য হলো তাদের মতে জুয়া নাকি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। বিল্ডিং এর ওপর নিজের নাম দেখে জুয়ার সব স্মৃতিগুলো আস্তে আস্তে ফিরে এলো। এরপর জানা যায় তার আসল নাম হলো জুয়া, যেটা একটু আগেই আমরা জানতে পেরেছি। ছোট্টবেলায় দরিদ্রতার কারণে মা তাকে দাদির কাছে রেখে চলে গিয়েছিল। দাদির আদরে সে বড় হয়েছে এবং জুয়া ছিল খুবই বুদ্ধিমান। প্রতি রাতে সে তার দাদির জন্য বাস স্টপে অপেক্ষা করত। বড় হয়ে জুয়া পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজও করত। দাদি তার নাচ দেখতে ভালোবাসতো বলে সে তার দাদিকে নেচে ও গান গেয়েও শোনাতো। একদিন রাস্তায় নাচার সময় একটা প্রডিউসারের নজরে পড়ায় সে ট্রেনি হওয়ার একটা সুযোগ পায়। প্রোগ্রামের শুরুতে জুয়া বিচারকদের কাছ থেকে একদম সর্বোচ্চ নাম্বার পেয়ে যায়। একদিকে অডিশনে করা প্রস্তুতি, অন্যদিকে অসুস্থ গ্র্যান্ডমার দেখাশোনা আর সংসারের খরচ, সব মিলিয়ে সে জান প্রাণ দিয়ে লড়ছিল। কিন্তু তার ট্যালেন্টের জন্য গ্রুপে অন্য কোনো মেয়েদের ডেবিউ করার জন্য টিম কোনো আগ্রহই করছিল না। একদিন স্টেজে নাচের ভুলের জন্য জুয়া অনেককেই বকাবকি করেছিল। তখনই তারা উল্টে কোম্পানির বড় কর্তার কাছে গিয়ে নালিশ করলো যে জুয়া নাকি তাদের পারফরমেন্সে বাধা দিচ্ছে, তাই সে থাকলে তারা থাকবে না, তাকে যেন বাদ দেওয়া হয়। সব ভেবে বড় কর্তারা জুয়াকে নিজে থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিল, যাতে তার কোনো ক্ষতি না হয়। মনে দুঃখে সে ছাদের উপরে গিয়ে কাঁদছিল। ঠিক তখনই অনেক বছর পর তার মায়ের ফোন আসে। তিনি একবার তার মেয়েকে দেখতে চায়। মা আর গ্র্যান্ডমার কথা ভেবে তার নিজের সব কষ্ট চেপে রেখে জুয়া নিজের চোখের জলটা মুছে ফেলে আর সোশ্যাল মিডিয়ায় একটা হাসি মুখের স্ট্যাটাস দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ একজন পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে ছাদ থেকে ফেলে দেয়। জুয়া সেই লোকটার মুখ দেখতে পায়নি, শুধু তার ফোনের একটা বিশেষ রিংটং শুনতে পেয়েছিল। সবটা শুনে সিন বুঝতে পারলো যে জুয়া মোটেও আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছে। যদিও পুলিশ বা আদালত একটা ভূতের কথা বিশ্বাস করবে না, তবুও সিন প্রতিজ্ঞা করলো সে আসল অপরাধীকে যে কোনো মূল্যে খুঁজে বের করবে। সে ভাবলো জুয়ার মা হয়তো এখনো তার পথ চেয়ে বসে আছে, তাই তিনি এখন হন্যে হয়ে জুয়ার মায়ের ফোন নাম্বার খোঁজার চেষ্টা করছিল। সিন তার কাজিন ব্রাদারের কাছ থেকে জানতে পারলো যে পুলিশ ঘটনাস্থানে জুয়ার ফোনটা খুঁজে পায়নি, তার মানে খুনি ফোনটাকে সরিয়ে ফেলেছে। সেই রাতে সিন আর জুয়া মিলে সেই এন্টারটেনমেন্ট কোম্পানিতে হানা দিল। জুয়া ইশারায় সিন স্টেডিয়ামের ভেতরে গিয়ে দেখলো একটা হ্যান্ডসাম ছেলে সেখানে বসে পিয়ানো বাজাচ্ছে। ওকে দেখে ভূতটা একদম ফিদা হয়ে গেল। এটা দেখে সিন বুঝতে পারলো জুয়া এই ছেলেটাকেই পছন্দ করত। তখনই আমাদের হিরোর মনে পড়ে গেল সেই ফাদার ম্যাথের সতর্ক বার্তা। পছন্দের মানুষকে সামনে দেখলে বা ভূতটা যদি উত্তেজিত হয় তো তাহলে সে সঙ্গে সঙ্গে কোনো শরীরে ঢুকে পড়তে পারে। সিন পালানোর চেষ্টা করার আগে জুয়া তার শরীরের ওপর ভর করলো আর দেখা গেল একটা অদ্ভুত কাণ্ড। সে একদম একটা লাজুক মেয়ের মতন আচরণ করতে শুরু করলো। ওই মিউজিশিয়ানটা তখন তাকে একটা পাগল ফ্যান ভেবে ভয় পেয়ে গার্ডকে ডাক দেয়। সিনকে যখন টেনে সেখান থেকে বার করা হচ্ছিল তখনই একটা রিংটং বেজে উঠলো। এটা শুনে জুয়ার আত্মা একদম কেঁপে উঠলো। ছাদ থেকে পড়ার ঠিক আগে মুহূর্তে
মুহূর্তে সে এই রিংটনটি শুনতে পেয়েছিল, অর্থাৎ যাকে সে মনে মনে পছন্দ করত সেই মিউজিশিয়ামটাই তার খুনি। ঠিক সেই মুহূর্তে উকিল হানও ওই বিল্ডিং এর একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে এসেছিল। সেখানে সিন অন্যমনস্ক হয়ে একটা গাড়ির সামনে ধাক্কা খেতে গেলে তাকে বাঁচাতে গিয়ে হানা একটা পুরনো যন্ত্রণাদায়ক স্মৃতি মনে পড়ে যায়। মেয়েটা কোনো মতেই তাকে সরিয়ে দিতে পারে, আর সেই ধাক্কায় সিনের শরীর থেকে সেই ভূতটা বেরিয়ে আসে। ভূতটা বেরিয়ে যেতেই সিন লক্ষ্য করলো হানার চোখে মুখে একটা গভীর আতঙ্ক আর একটা কষ্ট দেখা যাচ্ছে। হানা যখন সিনের ক্ষত ড্রেসিং করে দিচ্ছিল, জুয়া খেয়াল করলো সিনও হানের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে। অফিসে ফেরার পরে মেয়ে ভূতটা জানালো মৃত্যুর আগে সে ছাদ থেকে পড়ে যাওয়ার সময় ওই মিউজিশিয়ামের ফোনের রিংটনটি শুনতে পেয়েছিল। খোঁজ নিয়ে জানা গেল গো নামের ওই মিউজিশিয়ামটার বিরুদ্ধে আগেও গান চুরির অনেক অভিযোগ ছিল। সিন যখন জুয়ার ফোনটা ট্র্যাক করলো, দেখা গেল সেই ফোনটার লোকেশন সেই মিউজিশিয়ামটার বাড়িতে। প্রমাণ জোগাড় করতে জুয়া ওই বাড়িটাতে ঢুকে পড়লো, কিন্তু দেখা গেল অনেকক্ষণ সময় পার হয়ে গেলেও মেয়েটা বের হচ্ছে না। চিন্তিত হয়ে সিন কাজিন ব্রাদারের সেই ইলেকট্রিক ডিভাইসটা নিয়ে চুপি চুপি ঘরে ঢুকে পড়লো। সেখানে গিয়ে সে দেখলো সেই লোকটা পিয়ানো বাজাচ্ছে, আর মেয়েটি মন্ত্রমুগ্ধর মতন তার দিকে হাঁ করে তাকিয়েছিল। সিন আস্তে আস্তে মেয়েটার দিকে এগিয়ে গেল। দেখা গেল ওর চোখে তখন জল। এরপর মেয়েটা আস্তে করে জানালো যে ওই লোকটা যে সুর আর গানটি বাজাচ্ছে সেটা তার নিজের বানানো। ট্রেনে থাকাকালীন কাজের ফাঁকে জুয়া এই গানটা তৈরি করেছিল। কথাটা শোনার পরে সিন বুঝতে পারলো নিজের ক্যারিয়ার করার জন্য জুয়ার গান চুরি করতেই হয়তো এই লোকটি তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এমন সময় দেখা গেল লোকটা জুয়ার ফোন হাতে নিয়ে খুব অস্থির হয়ে কারোর সাথে কথা বলছিল। অন্য প্রান্তে থাকা লোকটা নার্ভাস গলায় জানালো কেউ একজন জেনে গিয়েছে যে এই গানটা আসল রাইটার হলো জুয়া। জুয়া তখন সিনকে বলল তার গ্রুপে অ্যান্ডি হয়তো এই গানের ব্যাপারে জানতো, কারণ একবার অ্যান্ডির সামনে জুয়া নিজের লেখা এই গানটা গেয়েছিল আর সেটারও ভিডিও করে রেখেছিল। জুয়া সন্দেহ হলো ফোনের অন্য প্রান্তের মানুষটা হয়তো তাদের গ্রুপের অন্য একটা সদস্য, যাকে সে নাচের ভুলের জন্য বকাবকি করেছিল। আসলে হয়তো এই মেয়েটা জানতো সে একটা গান লিখেছে, আর বকাবকি করায় রাগে সে হয়তো মিউজিশিয়ানকে খবর দিয়েছিল তার এই গানটা চুরি করার জন্য, যাতে তার ক্যারিয়ারটা নষ্ট করা যায়। মিউজিশিয়ানটা তখন নাম ধরে জানালো যে সে অ্যান্ডির সাথে দেখা করতে চায়। জুয়া ভয়ে কুঁকড়ে গেল। তার ভয় হলো অ্যান্ডি সব জেনে গিয়েছে বলে হয়তো মিউজিশিয়ানটা তার ক্ষতি করতে চাইছে। ঠিক যখন ওই লোকটা বাড়ি থেকে বেরোচ্ছিল তখনই সেখানে উকিল হানা হাজির হয়। আসলে এই উকিল হানা ওই মিউজিশিয়ামের কোম্পানির হয়ে কাজ করছে। সে জুয়ার ব্যাপারে তাকে জেরা শুরু করলো। লোকটি সব জানিয়ে দিল যে সে সেদিন জুয়াকে দেখেনি। হানা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার সাথে আমাদের হিরোর দেখা হয়। উকিল হান তখন সিনকে একা পেয়ে চেপে ধরলো। আসলে সে জানতে চাইছিল সিন কিভাবে এই মরা মানুষের গোপন তথ্যগুলো জানতে পারছে, কিন্তু ব্যাখ্যা করার এখন সময় নেই। তাই সিন ওকে অনুরোধ করলো গ্রুপের অন্য সদস্যদের আটকাতে, যাতে তার কোনো ক্ষতি না হয়। বিনিময়ে সিন কথা দিল যে এই কেসটা শেষ হওয়ার পরে সে সব সত্যিটা খুলে বলবে, যে সে কিভাবে সব সত্যিটা জানতে পারে। এরপরে হানার গাড়ি নিয়ে সিন ঝড়ের বেগে সেই জায়গায় পৌঁছায় যেখানে অ্যান্ডির সাথে ওই মিউজিশিয়ামটার দেখা হওয়ার কথা। সিন সেখানে পৌঁছে গিয়ে অ্যান্ডিকে সাবধান করে দিল। সে জানায় যে গানের জন্য লোকটা খুনও পর্যন্ত করতে পারে, আর তুমি সবকিছু জানো বলে তার পরবর্তী টার্গেট তুমি হবে। মিউজিশিয়াম গাড়িটাকে দূর থেকে দেখতে পেয়ে সিন তার ইলেকট্রনিক ডিভাইসটা অ্যান্ডির হাতে দিয়ে বলল যদি সে তোমাকে আঘাত করার চেষ্টা করে তবে এক মুহূর্ত দেরি না করে তুমি ওকে শুয়ে দেবে। কিন্তু এরপরে যেটা ঘটলো সেটা একদম পরিকল্পনার বাইরে ছিল। সে হাতে ইলেকট্রিক ডিভাইসটি দিয়ে আমাদের হিরোর ওপরে হামলা করে তাকে লুটিয়ে দিল। এরপর মিউজিশিয়ামটা ওখানে পৌঁছানোর পরে অ্যান্ডি ওর কাছে জুয়ার ফোনটা দেখতে চায়। ঠিক সেই সুযোগে সিন ছো মেরে ফোনটি কেড়ে নিল। আসলে এই পুরোটাই ছিল আমাদের হিরোর পরিকল্পনা, যাতে সে ফোনটা নিতে পারে। সিন আগে থেকে জেনে গিয়েছিল যে অ্যান্ডি বিশ্বাসঘাতকতা করেছে। আসলে আমাদের হিরো হানাকে দিয়ে অডিশনের রেজাল্টটা চেক করিয়েছিল আর জানতে পেরেছিল জুয়া ছিল দ্বিতীয় স্থানে আর অ্যান্ডি ছিল অষ্টম নম্বরে। নিয়ম অনুযায়ী প্রথম স্থানে সে জায়গা পাবে, অর্থাৎ জুয়া সরে গেলে কপালটা খুলবে অ্যান্ডির। এই গোলমালের সুযোগ নিয়ে অ্যান্ডি ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারিটি
খুলে ফেলে। প্রথমে মিউজিশিয়ামটি পালিয়ে যায়, এটা দেখে সিন সাথে সাথে তার কাজিন ব্রাদারকে ফোন করে পুলিশ সেজে ওই মিউজিশিয়ামটিকে ধরতে বলে, আর ও নিজে যায় অ্যান্ডির পিছনে। অ্যান্ডি ধরা পড়ার পরে জুয়া আমাদের হিরোর সাহায্যে জিজ্ঞেস করলো সে বন্ধু হওয়ার পরেও কেন এমন করলো, কিন্তু অ্যান্ডি ঠান্ডা গলায় হেসে উত্তর দিল যে সে কখনো কোনোদিন তাকে বন্ধু মনে করেনি। দেখা গেল অ্যান্ডি ছিল একটা প্রভাবশালী আর ধনী পরিবারের মেয়ে, যার কাছে ট্রেনি হওয়ার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু জুয়ার মেধা আর পরিশ্রমের কাছে সে বারবার হেরে যাচ্ছিল। গরিব ঘরের মেয়ে যখনই নাচে বা গানে সেরা হচ্ছিল, অ্যান্ডির মনে তখনই আস্তে আস্তে তার জন্য হিংসা সৃষ্টি হচ্ছিল। বন্ধুত্বর ছলনা করে সে জুয়ার কাছ থেকে গানের ডেমো নিত, আর সেগুলো নিজের নাম দিয়ে সেই মিউজিশিয়ামটার কাছে চালিয়ে দিত। এমনকি সে জোয়াকে সরাতে সে বাকিদের ভুল বুঝিয়েছিল, আর তার বাবার ক্ষমতা ব্যবহার করে জোয়াকে প্রোগ্রাম থেকে বের করে দিয়েছিল। এই ঘটনার রাতে অ্যান্ডি ছাদে গিয়েছিল জোয়ার কান্না দেখতে, কিন্তু মায়ের ফোন আসা আর জোয়ার হাসি মুখটি দেখে তার মনে জেদ আরো বেড়ে গেল। কোনো মায়া দয়া না দেখিয়ে সে জোয়াকে ছাদ থেকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। ওখানে ওই মিউজিশিয়ামটিও ছিল। সে সবকিছু দেখে ফেলেছে, কিন্তু অ্যান্ডি তাকে পাল্টা ব্ল্যাকমেল করতে শুরু করলো। পুরনো গান চুরির কেলেঙ্কারি আর তার সাথে জড়িয়ে থাকায় লোকটি ভয়ে অ্যান্ডির সাথে হাত মিলিয়ে নেয়। অ্যান্ডি দেওয়া সুযোগ আর জোয়ার গান ব্যবহার করে উজ্জ্বল ভবিষ্যতের লোভে সেও এই পাপের ভাগীদার হয়ে গেল। সব সত্যিটা জানার পরে মেয়ে ভূতটি রাগে আর দুঃখে একদম ভেঙে পড়ল। সে ভাবতেও পারেনি তার সরলতাকে তার বন্ধু এভাবে ব্যবহার করবে। এই অহংকারী অ্যান্ডি নিজের কাজে পস্তানো তো দূরের কথা, উল্টে সে আবারও আক্রমণ করতে আসে। ঠিক ওই সময় উকিল হানা এসে তাকে আটকে দেয়, আর এরপর তাদের সাথে কি হয়েছে সেটা উকিল আর কোর্ট সব থেকে ভালো জানে। সেখান থেকে বেরোনোর পরে জোয়ার ফোনে তার গ্রুপের অন্য একটা সদস্যর মেসেজ পাওয়া যায়, যেখানে সে জোয়ার গানের প্রশংসা করেছিল আর তার পরিস্থিতির ব্যাপারটিও লিখেছিল। এটা দেখে জোয়া বুঝতে পারলো সবাই তাকে ঘৃণা করে না, কেউ কেউ তাকে ভালোবাসে। তদন্ত আগে বাড়িয়ে আমাদের হিরো জোয়ার মায়েরও খোঁজ পায়। জানা গেল মা গত 18 বছর ধরে চোখের জটিল রোগে ভুগছিল, মানে দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছিল বলে তিনি মেয়েকে দাদিমার কাছে পাঠিয়ে দিয়েছিল, যাতে মেয়ে ভালোভাবে মানুষ হতে পারে। আর ওই রাতে তিনি জোয়ার কাছে ফোন করেছিল, কারণ পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার আগে তিনি তার মেয়েকে একবার হলেও দেখতে চেয়েছিল। সব শুনে জোয়া নিজের ডেড বডির কনি তার মাকে দান করার সিদ্ধান্ত নেয়। মেয়ের চোখের আলোয় মা আবারও নতুন করে পৃথিবী দেখতে পায়। মা আর দাদিমা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছিল। জোয়া দূর থেকে তাদের হাসি মুখে শেষবারের মতন বিদায় জানালো। এরপরে সে ভক্তদের উদ্দেশ্যে নিজের প্রিয় গানটি শেষবারের মতন গাইলো আর শান্তিতে মুক্তি পেল। একই সাথে জোয়াকে বিদায় দিয়ে সিন তার কথাটি রাখলো, সে তার খুনিদের খুঁজে পেয়েছে। এরপরে সে তার কথা মতন উকিল হানকে সব জানিয়ে দেয়। সে বলে যে আত্মারা সব নিজে থেকেই তাকে খবর দেয়, আর যেটা আশা করা যায়। বন্ধুরা, হানা এই কথাটাকে একদমই বিশ্বাস করলো না। সেই রাতে সিন আবারও তার অফিসে আত্মার উপস্থিতি টের পায়। মানে গল্পটি এখানে শেষ হয়নি।